আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার পশ্চিমবঙ্গ, বিহার এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে গতকাল এক জনসভায় তিনি বলেন, অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তেই হবে। প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় 3 দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সেরও সূচনা করেন। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে 2 বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি ও মইপিঠে বাঘের আক্রমণে মৃত 6 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বন দপ্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 3 মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গে 3টি জাতীয় উদ্যান পর্যটকদের জন্য আজ খুলে দেওয়া হচ্ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার পশ্চিমবঙ্গ, বিহার এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল বিহারের পূর্ণিয়ায় সীসাবাড়িতে এক জনসভায় বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই সীমাঞ্চল ও পূর্ব ভারতে জনবিন্যাসের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যে ডেমোগ্রাফি মিশন গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন, সে কথারও উল্লেখ করেন শ্রী মোদী। आज सीमांचल और पूर्वी भारत में घुसपैठियों के कारण डेमोग्राफी का कितना बड़ा संकट खड़ा हो चुका है। बिहार, बंगाल, असम, कई राज्यों के लोग अपनी बहनों बेटियों की सुरक्षा को लेकर चिंतित है। इसलिए ही मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। বিরোধী দলগুলির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। তবে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তেই হবে। তাদের বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দেশ তার প্রত্যক্ষ সুফল লাভ করবে বলেও শ্রী মোদী আশ্বাস দেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন। 3 দিনের এই সম্মেলনের মূল ভাবনা ইয়ার অফ রিফর্মস, ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার, অর্থাৎ কয়েক বছরের সংস্কার, আগামী দিনের রূপান্তরের ভিত্তি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন, অপারেশন সিন্দুরে তাদের ভূমিকা ছিল অনবদ্য। শুধু প্রতিরক্ষা নয়, দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও শ্রী মোদী ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন 2047-এর নথির উন্মোচন করেন। এতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক ও সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। 3 দিনের এই সম্মেলনকে ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উপলক্ষে আগামী 21শে সেপ্টেম্বর দেশের 75টি স্থানে বিশেষ ম্যারাথন বা র্যালির আয়োজন করা হচ্ছে। প্রায় 10 লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করবেন। তবে শিলিগুড়িতে ওই দিন অন্য একটি ক্লাবের ম্যারাথনের কারণে সেখানে র্যালি হবে 22শে সেপ্টেম্বর। শিলিগুড়ির দলীয় কার্যক্রম নিয়ে গতকাল এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তা এই তথ্য জানান। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় মোদী সরকার দেশে পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা তুলে ধরা হবে। একটি প্রতিবেদন। বিগত দশকে ভারতে জ্বালানি যোগানের যাত্রায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। ব্যাপক হারে ক্ষমতা বৃদ্ধি, সৌর ও বায়ু শক্তির ক্ষেত্রে নেতৃত্বদান, উদ্ভাবনীমূলক প্রকল্পের মধ্য দিয়ে আগামী দিনে ভারত পরিবেশ বান্ধব শক্তি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে। পরিবেশ বান্ধব জ্বালানি শুধু কার্বন নিঃসরণ কমায় তাই নয়, কর্মসংস্থান তৈরি করে, যোগান ঠিক রাখে এবং ভারতকে বিশ্ব জলবায়ু মঞ্চে নেতৃত্বের আসনে বসায়। গত মাসে গুজরাটের হানসালপুরে এক পরিবেশ বান্ধব যান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, আগামী দিনে এই ক্ষেত্রে ভারত গ্লোবাল হাবে পরিণত হবে। ये हमारा फ्यूचर है। ऐसे ही प्रयासों से भारत तेजी के साथ क्लीन एनर्जी और क्लीन मोबिलिटी का एक रिलायबल सेंटर बनेगा।
2014 সালের মার্চ মাস থেকে 2025-এর জুন পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত জাপানকে পেছনে ফেলে 3 নম্বর স্থানে রয়েছে। দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন বর্তমানে 1,08,000 গিগাওয়াট প্রতি ঘন্টার থেকেও বেশি হয়। পিএম কুসুম যোজনায় সোলার পাম্প, বিকেন্দ্রীকরণের মাধ্যমে সোলার প্ল্যান্ট, কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন হচ্ছে। পিএম সূর্যঘর যোজনার অধীনে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো এবং বাড়িগুলিতে 30 গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিটি সোলার প্যানেল উইন্ড টারবাইনের মাধ্যমে শক্তি উৎপাদনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে এক শক্তিশালী অধ্যায় রচনা করে চলেছে ভারতবর্ষ। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য তপশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পর্ষদের সদস্যরা অভিযোগ করেন, শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে অনেক ন্যায্য প্রাপকের নামও বাদ চলে যাচ্ছে, ফলে তারা সমস্যায় পড়ছেন। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে গতকাল দিল্লিতে ইডির দপ্তরে 9 ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 11টার আগে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। উল্লেখ্য, বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত তদন্তে ওই সংস্থা মিমিকে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তলব করে। একই বেটিং অ্যাপ কাণ্ডে আজ অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে 2 বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা দ্বিতীয়বার যে ময়না তদন্ত করেছেন সেই রিপোর্টে 2 জনের দেহেই একাধিক আঘাতের উল্লেখ রয়েছে। তাই নতুন বোর্ড গঠন করে রিপোর্টের বিশ্লেষণ করতে বলা হয়েছে। 18 সেপ্টেম্বর নতুন বোর্ডকে রিপোর্ট জমা দিতে বলেছে বেঞ্চ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অকুস্থল পরিদর্শন করতে চেয়ে অভয়ের পরিবারের আইনজীবীদের আবেদনের শুনানি এবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে হবে। আগামী সোমবার এই মামলার শুনানি। এর আগে শিয়ালদা নিম্ন আদালতের বিচারক এখতিয়ার না থাকার কারণ দেখিয়ে এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিলেন। পরে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চও মামলা থেকে সরে দাঁড়ান। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিকল্পে রাজ্য সরকার কলকাতার এসএসকেএম হাসপাতাল সহ বেশ কিছু ক্ষেত্রে পরিকাঠামোর আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এসএসকেএম হাসপাতালে এক অনুষ্ঠানে নবনির্মিত 2 নম্বর উডবার্ন ওয়ার্ড ভবন অনন্যর সূচনা করবেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। নির্যাতিতা ওই মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই জাহির আব্বাস তাকে ও বিভিন্ন মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিতেন, এমনকি ভয়ও দেখাত। পরে হাসপাতালের অন্য কর্মীরা ম্যানেজারের ঘরে ক্যামেরা বসায়, তাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনার প্রতিবাদে কর্মীরা গতকাল হাসপাতালে বিক্ষোভ দেখান। প্রতিবাদে সরব বিজেপিও। তাদের দাবি, অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সদস্য। শাসক দলের পক্ষ থেকে অবশ্য দাবি অস্বীকার করা হয়েছে। এদিকে মেডিকেল সার্ভিস সেন্টার পাঁশকুড়া হাসপাতালের ওই ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতলীয় মইপিঠে বাঘের আক্রমণে মৃত 6 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বন দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাঘের আক্রমণে কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে সরকারিভাবে 5 লক্ষ টাকা দেওয়ার কথা, কিন্তু নানান অজুহাতে সেই অর্থ আটকে রাখা হচ্ছে। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় 6টি পরিবার। 3 মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গের 3টি জাতীয় উদ্যান আজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2025-26 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে। গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দপ্তরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়। পণ্য পরিষেবা কর ব্যবস্থায় সম্প্রতি সরলীকরণ হয়েছে। এই পরিবর্তন আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী।
অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে, এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে দামটাও কমে যাচ্ছে, চাহিদার দিকের যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে, চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে, এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে সেগুলো সব কাজ করবে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7:15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার পশ্চিমবঙ্গ, বিহার ও অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9:15।